জামায়াতের জাতীয় সমাবেশে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে দাওয়াত দিয়েছিল কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। বিএনপি বলছে জামায়াত দাওয়াত দেয়নি, আর জামায়াতের দাবি তারা সব দলকে দাওয়াত দিয়েছিল। মূলত সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা অবিশ্বাস, বিভেদ আর অসহিষ্ণুতার কারণেই সবার চোখ ছিল দাওয়াত দেওয়া না দেওয়া নিয়ে। তবে সমাবেশ শেষে অসুস্থ জামায়াত আমিরের প্রতি সকল দলের যে সহমর্মিতা দেখা গেছে, তাতে আবার ঐক্যের রাজনীতিতে অনেকেই আশার আলো দেখছেন। এর বাইরে এনসিপির পদযাত্রা নিয়ে বিএনপির অবস্থান ও ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর একমত না হওয়া নিয়েও সংকট কাটছে না। সব মিলিয়ে কোন দিকে রাজনীতি আর কোন দিকে দেশ? দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি সম্প্রীতি। আর নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন আমার বাম পাশ থেকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এহসানুল হক মিলন। তারপর রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, এবং সর্বশেষে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম। আপনাদের সবাইকে স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি মাহমুদ রাকিব। আমরা একটু শুরুতে আজকে ডক্টর রেজাউল করিম আপনার মাধ্যমে শুরু করতে চাই। আপনাদের গতকালকে একটি জাতীয় সমাবেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। সম্ভবত জামায়াতের এই উদ্যানে প্রথম সমাবেশ স্বাধীনতার পর জামায়াতের যে রাজনীতি, সেখানে আপনারা বেশ বড়সড় একটি স্মরণ আপনারা করেছেন। কি বার্তা দিলেন রাজনীতিতে? বিসমিল্লাহির রহমানির রহিম। এখন টিভির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচক বৃন্দ, সঞ্চালক, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটি বলেছেন, গতকালকে আমাদের এই ঐতিহাসিক সমাবেশটি ছিল সোহরাওয়ার্দী উদ্যানে। 7 দফা দাবিতে আমরা এই সমাবেশটি করেছি। আমি আজকের এই সুযোগে দেশবাসীকে এবং বিশেষ করে নগরবাসীকে এই ঐতিহাসিক এবং অবিস্মরণীয় এই সমাবেশটি সুন্দরভাবে সফলভাবে বাস্তবায়ন করবার জন্যে আমাদের আমিরে জামাত ডক্টর শফিক রহমানের পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এর মধ্য দিয়ে আমরা 7 দফা দাবির মধ্যে অন্যতম ছিল, যেহেতু দীর্ঘদিন পরে বাংলাদেশের আমরা 15 বছর নির্বাচন থেকে আমরা বঞ্চিত ছিলাম, সবাই ভোটাধিকার আমরা এর থেকে বঞ্চিত। সুতরাং একটি লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচনের যে দাবি আমাদের, এবং আমরা বলবো যে গতকালকে আমরা যে সমাবেশটি করেছিলাম, এই সমাবেশ আসলে আমরা করতে পারতাম না যদি এই জুলাই বিপ্লব অভ্যুত্থান যদি সংগঠিত না হতো। সুতরাং আমাদের অন্যতম দাবি যে জুলাই সনদের বাস্তবায়ন এবং যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ, নতুন অধ্যায়, আমাদের রাজনীতির এই সূচনা, গুম, খুন, হত্যা, রাহাজানির এই কবল থেকে জাতির মুক্তি, সেই শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন এবং বিদেশিদের যে ভোটাধিকার প্রয়োগের রেমিটেন্স, আমরা 7টি দাবি দিয়েছিলাম। আমার প্রশ্ন ছিল যে এই যে এত লোক এনেছেন, আপনারা প্রায় 1-1.5 মাস ধরে ক্যাম্পেইন করেছেন, পুরো দেশ থেকে আপনাদের সকল নেতাকর্মীদের এনেছেন, মানে এই যে সামনে ভোট, এক্ষেত্রে কোনো বার্তা ছিল কিনা, মানে রাজনীতির মাঠে? অবশ্যই। আপনি দেখেন যে গতকালকের অন্যতম বার্তা ছিল, এবং আজকে শতাধিক দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়া এটাকে কভার করেছে, আমরা সব কালেক্ট করেছি। সেখানে আমাদের অন্যতম বার্তা ছিল যে বাংলাদেশের আসলে প্রবলেম হচ্ছে, আমরা দুইটিকে মেজর প্রবলেম মনে করি, লট অফ প্রবলেমস উই হ্যাভ। নাম্বার 1 হচ্ছে দুর্নীতি, আর নাম্বার 2 হচ্ছে যে ক্ষমতায় যারা যায়, আমাদের দুঃশাসনের কবলে যে বাংলাদেশ বিগত দিন অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ ছিল। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন, এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু এই বাংলাদেশের মানুষ, জনগণ এখন যেই আমাদের দ্বিতীয় যুদ্ধ, সেটি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আমরা আমাদের এই মেসেজটাই আমরা দিতে চেয়েছি, এবং উনি দেখেছেন যে ওনার পরিশ্রম এবং বলা যায় ব্যাপক গরমের কারণে তিনি পড়ে গিয়েছেন, কিন্তু সেই অবস্থায় বসে তিনি 4টি গুরুত্বপূর্ণ খবর দিয়েছেন, মেসেজ দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের দল থেকে জনগণের ভোটে যদি আমরা এমপি এবং মন্ত্রী হয়, তাহলে আমরা ট্যাক্স ফ্রি যে গাড়িটি, সে সুযোগ নেব না,
আমরা দুর্নীতির সাথে অর্থাৎ টাকা পয়সা লেনদেন করে এগুলোর সাথে বাংলাদেশ জামাত ইসলামী সম্পৃক্ত হবে না, এই মেসেজগুলো এবং ফ্ল্যাট নেবে না, এই মেসেজগুলো তিনি দিয়েছেন। জি, এহসান আলম ভিক্টর, আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে একসময় আপনাদের জোট সঙ্গী জামাত, তারা আপনাদের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রতিপক্ষ। রাজনীতির মাঠে কখন কি হয় সেরকম একটি ব্যাপার। এখন আপনারা এই যে এত বড় শোডাউন দেখে বিএনপি বিষয়টিকে কিভাবে দেখছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উভয় বিজ্ঞ আলোচককে। হ্যাঁ, জামাত প্রথমবারের মতো শোডাউন করতে পারল, এটা জাতি দেখেছে এবং এটি জাতীয় সমাবেশ করেছে, সকলে ছিল না, সেটিও জাতি দেখেছে। বিশেষ করে বিএনপি এবং এবি পার্টি ছিল না, অন্যরা ছিল। তো এখানে এটি মনে হচ্ছে যারা ভাবছে যে নির্বাচন করার সক্ষমতা এই সরকারের নেই, নির্বাচন পিছিয়ে দিলেই অনেকটা ভালো হয়, এই ধরনের স্টেটমেন্ট যারা করছে তাদের যে মতনৈক্য দলগুলো তারা একত্রে এখানে হয়েছিল। দ্বিতীয়টি হচ্ছে বিগত দিনেও আমরা দেখেছি এক দল আরেক দলকে কাফের বলে আখ্যায়িত করত, তারাও একই মঞ্চে ঐক্যবদ্ধ হয়েছে। তৃতীয় দেখেছি যে এখানে ধরুন হাত পাকা দিয়ে শেখ হাসিনাকে পাকা করা হয়েছিল এবং লোকাল গভর্নমেন্ট নির্বাচনে গিয়েছিল, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার কথা আসেনি, বরঞ্চ তারাও একই মঞ্চে ছিল। অপরদিকে আমরা দেখতে পেয়েছি জাতীয় পার্টি, যদিও 2-3 ভাগে বিভক্ত, যারা সবসময় ইন বিটুইন ব্যালেন্স করত, অর্থাৎ সকল দল যখন নির্বাচনে যায় না তখন তারা নির্বাচনে যায়, তারা তাদের অবস্থানে সেই জায়গায় রয়েছে এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার একটি পায় তারা চলছে। তো সব মিলিয়ে মনে হচ্ছে যে ক্লিন কাট আমরা দুদিকে দুপক্ষ দেখছি। যদিও এনসিপি লোয়ার হাউজে তারা পিআর চাচ্ছে না, আপার হাউজে চাচ্ছে, মতনৈক্য থাকার পরও এনসিপি সেখানে ছিল। আর আমি এটা বিশেষ করি। আচ্ছা, এই বিষয়ে একটু যদি আমরা আসি, আপনারা 1 জুলাই একটি প্রোগ্রাম করেছিলেন চিন্মতি সম্মেলন কেন্দ্রে শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের নিয়ে, সেখানে আমরা জামাতের প্রতিনিধিকে দেখেছিলাম, আমার যদি মনে পড়ে। গতকাল জামাতের জাতীয় সমাবেশে বিএনপিকে কেন দেখতে পেল না জাতি? হ্যাঁ, সেটি আমি আসছি। তারা হয়তো ভেবেছে যে আমরা পিআর পদ্ধতির সাথে একমত পোষণ করছি না, সেটা হতে পারে। সেই জন্য বলছিলাম এনসিপি তো লোয়ার হাউসে পিআরের কথা বলছে না। আমি মূলত কোনো কারণ দেখছি না যে জামাত একটি জাতীয় সমাবেশ সকলকে নিয়ে করবে। তাছাড়া আমার মনে রাখতে হবে এটা কিন্তু জুলাই 36, জুলাইতে আমরা দ্বিধাবিভক্ত হব যারা একসাথে মিলে এই আন্দোলন করেছি, রাজনীতি করেছি। অপরদিকে রাজনীতিবিদরা যে শোডাউন যেটা করেন, জামাত অনেক দিন পরে হলো, যেটা বললেন এই জুলাই বিপ্লব না হলে এই শোডাউনটা হতো না। অবশ্য আমরা 2023 সালে 22-এর শেষ থেকে শুরু করে 23-28 অক্টোবর পর্যন্ত আমরা 10টি সমাবেশ করেছি। সেখানে আমাদের আত্মহত্যা দিতে হয়েছিল 22 জনকে, মনে আছে কিনা ভোলার প্রথম মিটিংয়ে দাওয়াত নিমন্ত্রণ দিয়েছিলেন চা খাওয়ার গণভবনে, সেই দিনই 2 জনকে হত্যা করা হয়েছিল। তো সেই সময় আমরা যে সমাবেশগুলো করেছি সরকারের কোনো সাহায্য সহায়তা ব্যতিরেকে, বরঞ্চ লঞ্চ, নৌকা, ভেলাও যেতে পারতো না, তারপরও আমরা যে সমাবেশ করেছি সেটাতে। গতকাল আপনারা কেন জাননি সেটি জানতে চাচ্ছিলাম, জাতীয় সমাবেশে কেন জানে, জামাতের সমাবেশে না, সে তো দাওয়াত পাইনি, সেটি তো বলছি আমরা। দাওয়াত পাননি, এবি পার্টি তো পাইনি। আচ্ছা, আমি আপনাকে ছাড়বেন একটু জেনে আসি, রেজল ভাই কেন দাওয়াত দেননি আপনারা? দেখুন, গতকালকের আমাদের এই সমাবেশটা ছিল গোটা বাংলাদেশের আমাদের 20 লক্ষ মানুষকে নিয়ে আমাদের এটা জাতীয় সমাবেশ। হ্যাঁ, আমরা জাতীয় সমাবেশ। এই সমাবেশে উপস্থিতি যে পরিমাণ আমরা এখন ক্যালকুলেট করার চেষ্টা করছি, প্রায় 15 লক্ষ মানুষের মতো আমাদের হিসাব হতে পারে। জি, আমরা এই জায়গায় এসে আমাদের টার্গেটের জায়গা ছিল যে আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলকে, বিশেষ করে আমরা একসাথে আমরা জোট সরকারে এবং পরবর্তী আন্দোলন সংগ্রামে বিএনপি আমরা রাজপথে একসাথেই ছিলাম। সুতরাং যেহেতু ইস্যুটি আমাদের যেহেতু পিআর পদ্ধতির নির্বাচন এবং এই মৌলিক ইস্যুতে এসে এত লম্বা সময় ব্যাপী, যেহেতু অন্যান্য সব রাজনৈতিক দল যারা গতকালকে এসেছেন, আপনি হেফাজত বলেন, চরমনাই বলেন, অন্যান্য সবাই এসেছেন, সুতরাং এত লম্বা সময় ব্যাপী আমরা বিএনপিকে এখানে দাওয়াত দিয়ে বিব্রত করার যে জায়গাটি, যেহেতু আমাদের মূল লক্ষ্য কিন্তু পিআর পদ্ধতি সহ এই 7টি দাবি, অন্য দাবিগুলোর সাথে তো একমত, এটি নিয়ে আমাদের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের উপরে দায়িত্ব ছিল বিএনপির সাথে কথা বলবার জন্য
যে আপনারা আমরা একসাথেই আছি, কিন্তু যেহেতু আমাদের ইস্যুটা হচ্ছে ভিন্ন, তখন তিনি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন এবং উভয়ে একমত হয়েছেন যে না, ঠিক আছে, আপনারা আপনাদের প্রোগ্রাম করেন। এবং এটি লন্ডনে আমি যতদূর জানি জনাব তারেক রহমান সাহেবকেও কনভে করা হয়েছে। অর্থাৎ আমরা আলাপ আলোচনার ভিত্তিতেই আপনি বলতে পারেন যে আমরা এই পদ্ধতিতে আমরা নিয়েছি। মানে তার মানে আপনারা দাওয়াত দেননি, আলোচনা করেছেন? আলোচনা করেছি, জি। কিন্তু দাওয়াত দেন, এটা তো ক্লিয়ার, দাওয়াত দেননি। আমরা এই যে মানে যেহেতু ইস্যুটা ভিন্ন, কারণ বিএনপি এখানে তো বিপরীত দিকে অবস্থান গ্রহণ করেছে স্বভাবতই, সুতরাং এই মতের এই সময়ের বড় ভিন্নতা। কিন্তু আমাদের দেশ গড়ার ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে, অন্যান্য শখ ইস্যুর ক্ষেত্রে গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের রাজনীতিতে আমির জামাতকে দেখতে গিয়ে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আসলে আমাদের ইন্টারনাল যে আলাপ আলোচনা রাজনীতিতে সেটা তো আছেই, কিন্তু এত বড় সমাবেশে বিপরীত একটা ইস্যুকে নিয়ে আমরা এই বিব্রতের জায়গা তৈরি করতে চাই। জি, আমরা এই বিষয়ে একদম ক্লিয়ার হলাম। যে আসিফ মোহাম্মদ শাহান স্যার, একটা আপনার কাছে জানতে চাই, দাওয়াত দেয়া না দেয়া নিয়ে গতকালকে থেকে নানান আলোচনা চলছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন, বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে। শুনলেন দুজনের বক্তব্য, মানে আপনার এখানে দাওয়াত দেওয়া বা না দেওয়ায় কি যায় আসে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আউটকামটা হচ্ছে সেখানে বিএনপি যায়নি, সেখানে অন্যান্য দলগুলো গিয়েছে। এই আউটকামটা তো ম্যাটার। জি, এবং এই আউটকামটা যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে একটা কোয়ালিশন বিল্ডিংয়ের চেষ্টা হচ্ছে। সেটা শেষ পর্যন্ত সাফল্যমণ্ডিত হবে কি হবে না সেটা আমরা জানি এই পর্যায়ে এসে এই যে মানে যেটা উনিও বললেন যে একটা ইস্যুকে কেন্দ্র করে যেটা চেষ্টা করছেন যে সেই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দল যেগুলো আছে, এখানে আমরা যেই দলগুলোকে দেখেছি, তারা একটি জায়গায় আসবার চেষ্টা করছেন এবং একই সাথে তারা একটা সিগন্যালও দিচ্ছেন যে বাকি রাজনৈতিক দলগুলোর সাথে তাদের পার্থক্যের জায়গাটা। এখানে কয়েকটা ব্যাপার আছে। প্রথমত যেটা বললাম যে কোয়ালিশন বিল্ডিংটা আসলে কোন পর্যন্ত যাবে আমরা জানি না। এইটা কি শুধুমাত্র পিআর নিয়েই থাকবে, এটা কি ইলেকশন পর্যন্ত যাবে, এটা কি আন্দোলনের যদি দরকার হয় সেই জায়গায় যাবে কিনা সেটা আমরা এখনো জানি না। যেটা খুব পরিষ্কার, একটা কোয়ালিশন বিল্ড করার চেষ্টা হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একই সাথে জামাত ইসলামী বাংলাদেশ যে কাজটি করেছে, একটা খুব সিগন্যাল দেওয়ার চেষ্টা করে। সিগন্যাল হচ্ছে এই অর্থে যে আপনি যখন বিশাল একটা জনসমাবেশ করেন এখানে, তখন একটা সিগন্যাল হচ্ছে কি, যদি আমি পিআরকে চিন্তা করেই করি, কারণ পিআর নিয়ে আমরা আজকেও আমরা কনসেনসাস কমিশনের মিটিং চলছে, আমরা জানি যে পিআর নিয়ে কোনো এটা নিয়ে আজকে আলোচনা হয়নি, বাট পিআর নিয়ে হচ্ছে গিয়ে কোনো সমাধানে আমরা পৌঁছাতে পারিনি এবং আমরা স্পষ্ট হচ্ছে গিয়ে বিভাজন পাচ্ছি। একটা সিগন্যাল যেটা জামাত দেখাতে চাচ্ছে বা তার সমমনা কোয়ালিশন মেম্বাররা, সেটা এটা হতে পারে যে আমরা এই পরিমাণ জনসংখ্যা আমরা এখানে নিয়ে এসেছি, সো আমাদের পক্ষে একটা শক্ত সমর্থন আছে, এর পক্ষে একটা জানান দেয়া, সেটা একটা জানান দেওয়া, সেটা একটা হতে পারে। আরেকটা যেটা হতে পারে যে যদি কোনো কারণে যদি এমন হয় যে আমরা কোনো কনসেনসাসে পৌঁছাতে পারলাম না, যদি এমন হয় জুলাই সনদও হলো না বা জুলাই সনদ নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি হলো, যদি বিষয়টা শুধুমাত্র ওই কনসেনসাস টেবিলে না থেকে যদি হচ্ছে গিয়ে এটা কোনো আন্দোলন বা ওই দিকেও চলে যায়, তাহলে কি পরিমাণ সমর্থন সে জেনারেট করতে পারবে সেটার একটা শোকস আমার কাছে মনে হয়। এখানে অনেকগুলো বিষয় হতে পারে, মানে প্রত্যেকটির একটা সিগন্যাল আপনি রাজনৈতিক অঙ্গনে। আমি আসছি মিলন ভাই, না কিন্তু স্যার আমি জানতে চাচ্ছি, এই মুহূর্তে এসে একটা জামাতের জাতীয় সমাবেশ, সেখানে এই মুহূর্তে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলকে মানে আলোচনার মাধ্যমেই হোক দাওয়াত না দেয়, এটি কি রাজনীতির জন্য ইতিবাচক বা নেতিবাচক? সেটা কি মনে হয়? মানে আমরা এটা আসলে রাজনৈতিকভাবে ইতিবাচক বা নেতিবাচকের কিছু নেই, রাজনীতিতে এটাই হবার কথা ছিল। কারণ আপনি যদি দেখেন, আমরা আগস্টের 5 তারিখের পরে বা আগস্টের 5 তারিখ পর্যন্ত দেয়ার ওয়াজ আ কমন এনিমি। সেই কমন এনিমির সাথে রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ হয়েছে। তারপরে কিছুদিন আপনি সৌহার্দ্যপূর্ণ হিসেবে দেখেছেন, কিন্তু যখন থেকে রিফর্ম নিয়ে আলোচনা শুরু হয়েছে, যখন থেকে নির্বাচনের ডেট নিয়ে দাবি দেওয়া শুরু হয়েছে, তখন থেকে তো পার্থক্য খুব পরিষ্কার। একদমই সেই পার্থক্য যখন থেকে বিভেদগুলো শুরু হলো, আমার কাছে মানে বিভেদটা খুব স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো এটা আলোচনার টেবিলেই হোক না কেন, কিন্তু আলোচনার টেবিলে যে বিভেদটা থাকে, আপনি যখন হচ্ছে গিয়ে দেখাতে চান আমি কি করতে পারবো কি পারবো না, সেটা তো একটা পর্যায়ে জায়গাতে যাবে। রাজল ভাই, আমি আপনাকে 30 সেকেন্ড যাবো, 30 সেকেন্ডের জন্য। আপনি বলছেন যে আলোচনার মাধ্যমে দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু গতকাল কিন্তু সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেছে জামাত আমাদেরকে দাওয়াত দেয়নি, দাওয়াত দিলেও যেতাম কিনা সেটিও ভাববার বিষয়। যদি আলোচনাই হয় তাহলে তিনি এই স্টেটমেন্ট কেন দিলেন? সেটা তো ওনাকে জিজ্ঞাসা করতে হবে, উনি তো এখানে নাই। যে দাওয়াত দিলেও যেতাম কিনা সেটা তো উনি দাওয়াত দেননি, সেটি প্রথমে বলেছেন। আমি তো এটা ক্যাটাগরিক্যালি বলেছি যে আমরা আলোচনার ভিত্তিতে দাওয়াত দিই, অর্থাৎ যে বিপরীত একটা ইস্যু এবং
সব রাজনৈতিক দল বিএনপি ব্যতীত আমরা সবাই একসাথে হয়েছি জি। এই ইস্যুগুলো নিয়ে জি, এবং জি। তাদের সমর্থনের জায়গা জানিয়েছে। সুতরাং একদমই, এই একদমই। বিব্রতর জায়গা আমরা করতে চাই। মিলন ভাই, আমরা একটু অন্যদিকে এগোতে চাই। এটা একটু শেষ করে দিই। এই বিষয়ে কিছু বলতে যাচ্ছেন? হ্যাঁ, সেটাই হওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা, আপনি I must disagree to agree all this statement. আপনি আমার ঘনিষ্ঠতম বন্ধু, আপনার মেয়ের বিয়ে হচ্ছে, আপনি আমাকে বলবেন যে আপনি যাবেন না, নিশ্চয়ই ক্যাটাগরিক্যালি দেয়ার উড বি এ রিজন যে কেন আপনি আমাকে বলছেন যে আপনি যাবেন না, আপনি এসেন না। এসেন না। না আসার পিছনে একটি অন্তর্নিহিত কারণ থাকতে পারে। সেই কারণটা কি সেটা তো আমাদের বের করতে হবে। আপনি যদি একটু কোনো কিছু বের করতে পারলেন? অবভিয়াসলি পারা যাবে না কেন? আপনি যদি বিগত দিনে যান, গোলাম আজমের যে ইস্যুটি ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যু, সেটা কি আওয়ামী লীগের সাথে একসাথে করেনি? এরপরে কি আমরা একত্রে জোট করিনি? আমরা কি কনস্ট্রাকটিভভাবে ইলেকশন ভোটের যে সমীকরণ সেই জায়গায় কি আমরা একসাথে থাকিনি? আমরা কি একসাথে মন্তব্য দেইনি? আমরা তো সবই করেছিলাম। আমরা তো এটাও দেখেছিলাম যে 96-তে আমরা যে মানে সব তো আর একমত হয়নি, অনেক জায়গায় দ্বিমত। না, আমরা একমতই ছিলাম, তারপর একসাথে কাজ করেছেন। একসাথে কাজ করেছি। এখন একটি জাতীয় সমাবেশ, জুলাই 36 এই সমাবেশটি হচ্ছে, সেই জায়গায় আপনার ওপিনিয়ন আপনি দেবেন, দ্যাটস ইউর ম্যান্ডেট। আপনি সমাবেশ করছেন, সেই জায়গায় আপনি পিয়ার পদ্ধতিতে বলবেনই, কিন্তু সেই স্টেজে তো পিয়ার পদ্ধতির বিতর্কের জায়গা নয় যে বিএনপির কোনো মহান নেতা সেখানে গিয়ে সেই বিতর্কে জড়িত হবেন। আপনি যে সিগন্যালগুলো দিচ্ছেন সেটা হচ্ছে যে আপনি ইসলামিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনতে চেয়েছেন, যেটা আমি বললাম। না, আমরা কিন্তু ওখানে দেখেছি হিন্দু সংগঠন, আমরা দেখেছি ধর্মের নেতাদের, আমরা দেখেছি এনসিপিকে দেখেছি, গণ অধিকার দেখেছি। না, সেটা তো আলাদা। আমি ইসলামিক সংগঠনের কথা বলছি। গণ অধিকার সেটা সেই পয়েন্টও আমি আপনাকে দিয়েছি যে সেটা হচ্ছে গণ অধিকার আপনারা লাইসেন্স দিয়ে দিয়েছেন এমপি হওয়ার জন্য দুজনকে। দ্য পয়েন্ট, দ্যাটস নট এ লাইসেন্স, দ্যাট কাজ করার জন্য বলা হয়েছে, সহযোগিতা করার জন্য বলেছেন। লাইসেন্স হচ্ছে যখন নমিনেশন দেওয়া হবে তখন। তাহলে সেই ক্ষেত্রে যারা নির্বাচনকে একটু পেছানো বা সময় নিতে চায়, সেই গ্রুপটাকে এখানে আনা হয়েছে, সেটা তো আপনি লক্ষ্য করতে হবে। সেকেন্ডলি হচ্ছে তারা জানান দিতে চাচ্ছে, ধরুন আমাদের সময় যখন হতো তখন জামাতের নেতারা থাকতেন, জামাতেরও কিছু লোকজন সেই মিটিংয়ে আসতেন, আর আজকে যদি বিএনপি মহাসচিব সেখানে যেতেন বা সালাউদ্দিন সাহেব যেতেন, আমাদেরও হাজার হাজার লোক বললেন যে দে ওয়ান্ট টু শো অফ যে আমাদের এই সমাবেশটা, সেটাই তিনি ক্লিয়ার করেছেন। বাট ইট ইজ নট এ গুড মেসেজ এই জুলাই মাসে। এটাই হলো মূল কথা। আমরা একটা আরেকটা বিষয় যেতে চাই, সেটি হলো যে কিছুক্ষণ আগে, ঠিক ঘণ্টাখানেক আগে নাহিদ ইসলাম বলেছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি কক্সবাজারে যে বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন আহমেদকে নিয়ে, বলেছেন এই বক্তব্যটি হলো কক্সবাজারের সত্য উন্মোচন করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, এবং এই সত্য উন্মোচন করার কারণেই এনসিপির ওপর হামলা হচ্ছে, এটি বলেছে কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যর পক্ষেই বলেছেন। এ নিয়ে আপনার কি বক্তব্য? আমি সে উত্তর জানবো দর্শক, তার আগে নিচে ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির, কথা বলছিলাম সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। আমরা ছিলাম ইহসানুল হক মিলন। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে বক্তব্য দিয়েছে, নাহিদ ইসলাম বলেছে তিনি এই বক্তব্য দেওয়ার মাধ্যমে কক্সবাজারের সত্য উন্মোচন করেছেন, এবং এই সত্য উন্মোচন করবার কারণেই এনসিপির সভা সমাবেশে বাধা দেওয়া হচ্ছে। এনসিপি সম্বন্ধে মন্তব্য করতে চাই না, ওরা তো নতুন রাজনীতি করতে আসছে, দে আর টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্স। তাদের কারণে নাকি আপনারা টকশোতে আসতে পারছেন, তাদের কারণে সভা করতে পারছেন? না, আমি বলছি দেখুন, এই নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু এই মন্তব্যটা ঢাকা শহরেও করতে পারতো। আপনার বাড়ির উঠোনে গিয়ে আপনাকে গালি দেব, তাতে মানুষ অ্যান্টাগোনাইজ হবে না। বাংলাদেশের সেই কালচার থেকে বেরিয়ে আসছে, আমার সেটা বিশ্বাস করি না। আবার এদিকে দেখুন, ওরা যে বলল আমাদের সম্পর্কে, আচ্ছা আজকে আপনি 1 ঘন্টা আগে কথা বললেন, আজকে সন্ধ্যার সময় এই লিড নিউজ দেখবেন আমার দেশে যেটা বেরিয়েছে, সেখানে ক্যাটাগরিক্যালি কোন কোন মন্ত্রণালয়ের শত শত কোটি টাকা দুর্নীতি করছে, ইনক্লুডিং আসিফ, ইনক্লুডিং নাহিদ হতে শুরু করে সকলের মন্ত্রণালয়, সকলের পিএস নিয়ে আজকে একটা বিরাট নিউজ বেরিয়েছে। সেই নিউজটা যদি আপনি পড়তেন তাহলে বুঝতেন যে আসলে কারা নব্য আগামী দিনের লুটেরা তৈরি হবে, এবং এই বয়স থেকেই শুরু হচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু কক্সবাজারের বলেছে সত্য উন্মোচন করেছে, এটি আসলে কি? কক্সবাজারে কি সত্য উন্মোচন কি? আমি তো জানি না সেখানে আসলে কোনো বিএনপির গডফাদার তৈরি হচ্ছে বা কোনো কিছু। আমরা জানি সালাউদ্দিন সে এখান থেকে গুম হয়েছিল, আল্লাহ তাকে ফেরত দিয়েছেন, এবং সে একজন মেধাবান রাজনীতিবিদ।
এবং সে আমলাতান্ত্রিকেও চাকরি করেছেন, রাজনীতি করছে, ছাত্র জীবনেও রাজনীতি করেছে, ছাত্র দলের সে ভাইস প্রেসিডেন্ট ছিল, হি ইজ এ পলিটিশিয়ান। আর ওনার সম্পর্কে যে মন্তব্য করে তারা এখনো ওই ক্যাটাগরিতে যেতে পারেনি যে মন্তব্যগুলো করছে। আর কিভাবে তিনি এই মন্তব্য আর কোথায় মিলিয়েছে দেখেছেন? কোথায়? নারায়ণগঞ্জের সাথে। আচ্ছা, এটা কি আজও সম্ভব এই ধরনের মন্তব্য করা? মন্তব্য করেছে, ভুল মন্তব্য করেছে, যে আপনার কথা আমরা মেনে নিলাম, সেই জন্য কি হামলা করাটা ঠিক? আমি তো বলছি না হামলা করা ঠিক, কিন্তু বাড়ির উঠোনে গিয়ে এই কথাটা বলা, সে ইচ্ছে করে অ্যান্টাগনাইজ করার জন্য, একটা পরিস্থিতি ক্রিয়েট করার জন্য, এবং বাংলাদেশের রাজনীতি যেন পিছিয়ে যায়, এই ধরনের একটা ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য নিয়ে ওই সালাউদ্দিন সাহেবের বাড়ির দরজায় গিয়ে এই কথাটি বলেছেন। আপনি কি মনে করছেন এই যে নাহিদ ইসলাম কিন্তু এখন ওই নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে বক্তব্যে একমত পোষণ করে দায়টা বিএনপির উপর চাপাচ্ছে? দেখুন, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে এনসিপি একটা নতুন রাজনৈতিক দল এবং তাদের ম্যাচিউরিটির জায়গায় যেখানে পৌঁছানো উচিত, সেখানে এই সময়ে এই ধরনের কথাবার্তা আমার মনে হয় হচ্ছে বিরত থাকা খুব বেশি দরকারি ছিল। কারণ দেখুন, আমরা 5ই আগস্ট পরবর্তী আবারও আমি বারবার সেই 5ই আগস্টের কথায় ফেরত যাচ্ছি, আমরা তো একটা চেঞ্জ চাচ্ছিলাম, আমরা তো একটা পরিবর্তন চাচ্ছিলাম, যেখানে অ্যাটলিস্ট রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যেটাকে নেম কলিং বলি, এই নেম কলিংটা বন্ধ হবে। কারণ এই নেম কলিংয়ের সমস্যা যেটা হচ্ছে কি জানেন, আপনি যখন এই নেম কলিং করা শুরু করবেন, গালিগালাজ করা শুরু করবেন, আস্তে আস্তে আপনি তার পরবর্তী ধাপে যাবেন। আপনি কালকের বক্তব্যটা দেখেন, যে কথাটা বলা হয়েছিল যে আপনি প্রথম তাকে গডফাদার বা এটা বলা হলো নেম কল, তারপরে নেক্সট ধাপে হচ্ছে গিয়ে সালাউদ্দিন সাহেবের গুম হওয়া নিয়ে একটা সন্দেহের কথা বলা হলো, আপনি এখন কনস্পিরেসি থিওরিতে চলে গেলেন। এবং যেটা হচ্ছে এটা এই ধরনের বক্তব্যের যেটা সেটা হচ্ছে যে ভিকটিমের উপরে দায় চাপিয়ে দেওয়া হচ্ছে যে আপনাকে প্রমাণ করতে হবে এই ধরনের ঘটনা ঘটেনি। গোপালগঞ্জে একই কাজ করেছি, কিন্তু সেখানে এবার এখানে কক্সবাজার উদ্দেশ্যমূলক। আমি উদ্দেশ্যমূলক কিনা সেটা যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আপনি যখন এই কাজগুলো করেন, তারপরে নেক্সট লেভেলে আমরা একদম রাষ্ট্রবিজ্ঞানে আমরা যেটা বলি নেক্সট লেভেলটা হচ্ছে গিয়ে ইনসাইট করা। সো এটার একটা লেভেল আছে। এনসিপির একটু বোঝা উচিত যে তারা একটা লেভেল পার হয়ে আরেকটা লেভেলে চলে যাচ্ছে, এবং আমি আশা করি এবং আমি মনে করি যে নতুন দল হিসেবে এনসিপি একটু চিন্তা করবে যে এই যে কথাবার্তাগুলো বলছে সেটা আসলে তারা যে নতুন রাজনীতির প্রতিশ্রুতির কথা বলেছে সেটাকে রিফ্লেক্ট করে কিনা, এটা থেকে আসলে তারা কতখানি লাভবান হচ্ছে, এটা তাদের স্ট্র্যাটেজিক পজিশন কিনা। যদি হয় তাহলে সেইটা সত্যিকার অর্থে যে গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা ফিরে আসার কথা আমরা বলি, সেটাতে কোনো পজিটিভ ইম্প্যাক্ট রাখছে কিনা, বা পার্টি নিজেও কোনো ধরনের লাভবান হচ্ছে কিনা, এই প্রশ্নগুলো এনসিপির নিজের একটা সেলফ রিফ্লেকশনের দরকার। আমি জানি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাধাটার কথা বলছে, সেটি আপনি দেখুন, বাধা দেওয়ার ক্ষেত্রে আবারও প্রত্যেকটা হচ্ছে আপনি কি বলছেন, কি মেসেজটা ক্যারি করছেন। আমরা পলিটিক্স অফ রেটরিক তো আমরা কম দিচ্ছে, তারা নিজেরাই, আমরা রেটরিক তো কম দেখিনি। আপনি চিন্তা করে দেখুন তো, গত 14-15 বছরে আপনি আওয়ামী লীগ যে রেটরিকগুলো ইউজ করেছে সেটা তো খুব টার্গেটেড রেটরিক ছিল। আপনি যখন হচ্ছে গিয়ে কাউকে, কোনো দলকে, কোনো রাজনৈতিক দলকে ইঁদুরের সাথে তুলনা করবেন বা ক্যান্সারের সাথে তুলনা করবেন, আপনি ইন্ডিকেট দিচ্ছেন যে এটা এমন একটা দল যেটাকে ধ্বংস করা যাবে, যেটাকে মারা যাবে। এই রেটরিকের একটা উদ্দেশ্য থাকে। পলিটিক্সের রেটরিকটা শুধু রেটরিক না, সেটা সবসময় একটা মেসেজ দেয়, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সেই মেসেজটা দেয়। আপনি কী মেসেজটা দিচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা যে আমরা নির্বাচন নিয়ে কথা বলছি, এই সব কিছু নিয়ে কথা বলছি, তাহলে আপনাকে তো এই ভোটারের কাছে যেতে হবে। ভোটারকে আসলে অ্যাকচুয়ালি এটা কি মেসেজ দিচ্ছে সেটাও তো আপনাকে চিন্তা করতে হবে। জি, একদমই। রেজাল্ট একটু আমরা দেখলাম যে 5 আগস্টের পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানান সংবাদ বা বক্তব্যে কমেন্ট, লাইক, সেখানে সেটি আবার নানানভাবে লিখে শেয়ার টেয়ার, এটি সামাজিক যোগাযোগের মাধ্যমে আবদ্ধ ছিল। সেটি আমরা কিন্তু দেখলাম গত 1-1.5 মাসে একদম জাতীয় রাজনীতিতে প্রভাব ফেললো, সেটি নিয়ে আলোচনা আসলো, এবং আপনাদের দিকে খুব তীর ছোড়া হয়, আঙ্গুল তোলা হয় যে এই কাজগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে জামায়াত কিংবা ছাত্র শিবিরের দিকে বেশি আসে। সেটি নিয়ে কিন্তু এখন বিএনপিও তারাও এখন কথাবার্তা বলছে। ফেসবুকের মালিকানা এটি কেন আসলো, এই অভিযোগটা আপনাদের প্রতি কিন্তু প্রকট। থ্যাংক ইউ। আসলে যেটা এখন জাতীয় রাজনীতিতে প্রভাব আপনি ঠিকই বলেছেন। প্রথম কথা হচ্ছে, গত 15 বছরে আমাদের সহনশীলতার মাত্রাটা একবারে জিরোতে চলে আসছে। অর্থাৎ এখানে কাউকে কেউ কিছু বললেই কিন্তু সে গুম হয়ে যেত, খুন হয়ে যেত, কারাগারে তাকে যেতে হতো। সুতরাং সেই সোশ্যাল যে এবং রাষ্ট্র যেই বয়ানটা তৈরি করেছে, আমরা লক্ষ্য করছি যে আমরা বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী কিছুদিন আমরা সবাই মিলে ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা সেই
ইন্ডিয়ান বয়ান বলেন আর আওয়ামী লীগের তৈরি করা বয়ান বলেন, সেটা কিন্তু আমরা আবার বাজারে হাজির করে ফেলেছি। কিন্তু কেন হাজির সেই হয়েছে? জায়গাটা সেটাই না, ভাবনা আমি হয় না? সেটাই বলতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে আপনাকে এই যে অশালীন ভাষা ব্যবহার, আপনাকে অশ্রদ্ধা, পরমত সহিষ্ণুতা, এটা আমাদের বিগত দিনে কিছুই ছিল না এখানে। কিন্তু আপনি যদি এই বিপ্লবোত্তর বাংলাদেশে আবার 28 অক্টোবরে যে লগি বৈঠা দিয়ে লাশের উপরে নৃত্য করার ইতিহাস আমরা দেখেছি, সেটি যদি আবার আমরা দেখতে পাই যে প্রস্তর আঘাতে কেউ মারা যাওয়ার পরে উলঙ্গ মানুষটির উপরে লাপানো হয়, আমরা যদি দেখি আবার সেই মানে আপনি সেই ভাষা ব্যবহার করা হয়, রাজাকার, চামড়া তোলো, শিবির দড়ো, জবাই করো, এই যে আমরা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা বরাবরই একটা কথা বলেছি। আমাদের আমির জামাতের বক্তব্য একটাই ছিল, সেটি হচ্ছে সন্ত্রাসী যে, দুর্নীতিবাজ যে, খুনি যে, ধর্ষক যে, তাকে সেই নামে কিন্তু ট্রিট করতে হবে, সে যে রাজনৈতিক দলের হোক। আমরা এই বয়ানে বিশ্বাস করতে চাই, বিগত দিন এটি ছিল না। কিন্তু আমরা যখন এই ইনসিডেন্টগুলোর বিরুদ্ধে আমরা যখন কথা বলেছি, এটা আমাদের দায় জনগণের সাথে। কিন্তু আমরা লক্ষ্য করলাম সেখানে আমাদের প্রতিযোগী যারা, আমি প্রতিপক্ষ শব্দ বলতে চাই না, সেখানে এই বয়ানটাই কিন্তু সেই ভারতের বয়ান, সেই আওয়ামী লীগের বয়ানটাই কিন্তু হাজির করে গোটা রাজনীতির যে একটা অবস্থান, এটাকে পরিবর্তন করেছে। এনসিপি আজকে যে কথাগুলো বলেছে এবং ক্যাটাগরিক্যালি আপনার তারেক রহমান সম্পর্কে আরও অন্যান্য যে কোনো দল, আমাদের আমিরে জামাত সম্পর্ক, এই যে সোশ্যাল মিডিয়া আপনি দেখেন, এখানে কিন্তু বিগত দিনে আওয়ামী লীগ কিন্তু রাস্তায় রাজনীতি করেছে, আমরা ঘরে ছিলাম, আমরা কারাগারে ছিলাম। কিন্তু এখন তাদের এই দুর্নীতির টাকা এবং তাদের যেই আমাদের মধ্যে ডিভাইডেড অ্যান্ড রুল, বিভক্ত তৈরি করে তাদের উত্থানের যে প্রচেষ্টাটা, আমি মনে করি এটা রাজনৈতিক দলগুলোর জন্য যদি খুবই দুঃখজনক হবে যদি আমরা আবার সে কাদা সরাসরি রাজনীতি করি, তাহলে এখানে ফ্যাসিবাদের উত্থান হবে। আওয়ামী লীগ তার অর্থবিত্ত এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র তার সব বিনিয়োগ কিন্তু আমাদের এই বিভক্তির জায়গায় তৈরি করছে। সুতরাং রেসপেক্ট টু ইচ আদারের জায়গাটা আমাদের থাকতে হবে এবং এইটা সবাইকে কারেকশন করে কিন্তু অগ্রসর। স্যার, আমি একটু জানতে চাচ্ছি যে এই যে অসহিষ্ণু রাজনীতি বিষয়ে বেশ কয়েকটি কারণ এসছে, আমি প্রশ্ন যদি করেছিলাম, আমি যদি একটু শুরুর দিকে ফিরে যাই, এই যে আমির জামাতের অসুস্থ হবার পর যেটি আমরা দেখলাম, সব রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান সহ সবাই সেখানে সহমর্মিতা দেখিয়েছেন। বরফ কি আবার গলবে কিনা এই ইস্যুকে কেন্দ্র করে? আমার মনে হয় না। খুব সোজা সাপটা যদি বলি, আমার মনে হয় না। রাজনৈতিক শিষ্টাচার বা ভদ্রতা দেখানো এক ব্যাপার, আবার হচ্ছে গিয়ে ইস্যু ভিত্তিক যেই জায়গাগুলোতে আমরা আশা করতে পারি, আমি নিশ্চিত যে আমার সাথে যে দুজন রাজনীতিবিদ আছে ওনারাও আশা করছেন যে হবে। আমি বাংলাদেশের রাজনীতি যেভাবে যা পড়েছি বা যা বুঝেছি, আমি এটাকে একটা ব্লিপ হিসেবে দেখি। এটা হঠাৎ করে আসে, আবার যখন হচ্ছে কি ইস্যু আসবে, আপনার কনসেনসাস কমিশনের মিটিং তো চলছে, আপনি সেকেন্ড বা থার্ড দিন যান, দেখেন হচ্ছে গিয়ে এগ্রিমেন্ট হয় কিনা এবং তারপরে দেখেন হচ্ছে গিয়ে এই সহিষ্ণুতা থাকে কিনা। আমি জাস্ট আরেকটা কথা বলতে চাই, এটা খুব গুরুত্বপূর্ণ। উনি একটা কথা বলেছেন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে আমরা গালিগালাজ করছি বা ইসে করছি, এটা একটা বিভাজন তৈরি করছে। দুঃখজনকভাবে আমরা যেই জায়গাটা নিয়ে কথা বলা দরকার, যেমন এনসিপির কথাই যদি বলি, এনসিপির অনেক কিছু বলার আছে। যেমন সবচেয়েতে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে বাংলাদেশে নারী এবং নারীর অধিকার, এই ব্যাপারগুলোতে রাজনৈতিক দলের অবস্থান কোন জায়গাটাতে, এইটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। আমরা যখন সমালোচনা করব রাজনৈতিক দলগুলোকে, তাকে কিন্তু হচ্ছে কি আমার সবসময় তার ইতিহাস আমার গুরুত্বপূর্ণ, সেটার চাইতে নারীর অবস্থান। আমাদের নেক্সট ইলেকশনে 51% চেয়ে বেশি হচ্ছে নারী ভোটারদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি? কোনো রাজনৈতিক দল যখন নারী কমিশনের রিপোর্ট বা তার সদস্যকে খুব বাজে ভাষায় ইসে করেন, সেইটার প্রতি হচ্ছে গিয়ে তাদের রিয়াকশনটা কি, এবং এই ধরনের বক্তব্যগুলো আসলে কী ধরনের রেটরিক তৈরি করছে নারীর উন্নয়নের প্রতি, নারীর অর্থনৈতিক উন্নয়নের জায়গায়, এইটা হচ্ছে কি আপনার আলোচনার জায়গা, এইটা হচ্ছে আপনার কনস্ট্রাকটিভ আলোচনার জায়গা। এনসিপি ইজ দ্য অনলি পার্টি যে একটা ক্রাউড ফান্ডিং ইন্ট্রোডিউস করেছে। তাহলে এনসিপির উচিত আলোচনা করা যে পলিটিক্যাল ফাইন্যান্স এইটাকে আমরা কতখানি স্বচ্ছ করতে পারি, বাকি দলগুলো কিভাবে হচ্ছে গিয়ে টাকা ইসে করছে, আমরা আলাদাভাবে চিন্তা, দিস শুড বি দ্য ফোকাস। এবং সেই ফোকাসের আলোকে আপনি বিএনপিকে ধরেন, সেই ফোকাসের আলোকে আপনি জামাতকে ধরেন, প্রত্যেকের জন্য আপনার নিজস্ব ইস্যু ভিত্তিক প্রশ্ন আছে। কিন্তু আপনি যদি হচ্ছে গিয়ে ওই জায়গাটায় চলে যান, যেটা আমি বললাম, আপনি যদি নেম কলিংয়ে চলে যান, আপনি যদি ইনসাল্টে চলে যান, তাহলে তো হচ্ছে গিয়ে পুরনো বন্দোবস্তের দিকে যাচ্ছে। আপনি ফোকাসটা, আপনি পুরনো বন্দোবস্তে তো যাচ্ছেন, ফোকাসটা চেঞ্জ করে দিচ্ছেন। যে পলিসি জায়গায় আপনি জিততে পারতেন,
সেইটাকে হচ্ছে কি আপনি চাপা দিয়ে রাখেন। একদম। মিলন ভাই, আমরা যেমন জামাতকে বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে তারা নানানভাবে বিএনপি বলি বা অন্যান্য দলকে ইঙ্গিতপূর্ণ কমেন্ট, লাইক কমেন্টের ব্যাপার যে বলছিলাম, আবার আমরা দেখলাম বিএনপি দেখলাম সেই আওয়ামী লীগ যেভাবে বিএনপি জামাতকে ঘায়াল করতো যে ভাষায়, সেই ভাষায় সম্প্রতি বিভিন্ন সভা সমাবেশ মিছিল মিটিং হচ্ছে। আসলে এই পলিটিক্যাল রেটরিক্স নিয়ে আমি তেমন একটা ইন ডিটেলস ডিসকাশনে যেতে রাজি না, কারণ এগুলি হয়ে থাকে এটা হবে। কি প্রভাব ফেলছে না জাতীয় রাজনীতিতে? এক্স্যাক্টলি, আপনি যদি ইন ডেপথ অ্যানালাইসিসে যান, জামাত যেটা চাচ্ছে পিআর, তাহলে আপনি এটাকে গবেষণা করে দেখেন পিআর সিস্টেমটা ইন্টারন্যাশনালি পৃথিবীর কোন কোন দেশে এটা ভাইবল হয়েছে সেটা আপনি দেখতে পারেন, সেটা কিন্তু তারা দেখছে না। আবার বাংলাদেশে পিয়ারে আমরা যাচ্ছি, কিন্তু বলছি যে আমরা এই যে স্লোগান, সেই জায়গাটায় আসছি, একই কনটেক্সটে জামাত যে প্রস্তাবগুলো দিচ্ছে সেই প্রস্তাবগুলো এক্সিকিউটিভ ভার্সেস লেজিসলেটর, লেজিসলেটিভ ভার্সেস জুডিশিয়াল, এই ট্রায়াঙ্গলের ফ্রেমের ভিতরে বর্তমান যে আমাদের সংস্কার হচ্ছে, সেই সংস্কারগুলো ইন লং রান কতটুকু কার্যকর হবে সেই জিনিসটাকে ভেবে না চিনতেই জামাত একটা ইস্যু ভিত্তিক নিয়ে একটা সেগ্রিগেটেড পলিটিক্স শুরু করেছে, এবং যেখানে এসে প্রতিপক্ষ বানাচ্ছে এই দেশের যারা একমতাবলম্বী ছিল, একসাথে কাজ করতো, তাদের ভিতরে একটা বৈরীভাব সৃষ্টি করছে। এই যে ইন্টেনশনালি উইদাউট হ্যাভিং এ ডিপ থট যে কাজগুলো দেশের মধ্যে হচ্ছে, এটা তো ফিউচার ইন লং টার্ম ইজ নট গুড। যে জায়গায় আপনি আসতে যাচ্ছেন, সেই জন্যই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে উপরে থেকে দেখা যায় না, বাট ইট ইজ কামিং ইন ফরওয়ার্ড আস্তে আস্তে। যেটা মনে করুন তারেক জিয়া সম্বন্ধে যে মন্তব্যগুলো তারা করছে, এটা কি এই জুলাই মাসে মানুষ আশা করতে পারে? জামাত করেছে। Well, whoever did it, you know it. You are a media personality. You have seen. আমরা তো আপনাদের মিডিয়াতে দেখেছি কারা কারা কখন কিভাবে করেছে। রাজীব ভাই, আপনারা তারেক রহমানকে নিয়ে কোনো মন্তব্য? আমি ডিরেক্টলি অ্যাকুজ করছি না। আমি মিলন ভাইকে আজকের এই টকশোতে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আমাদের কোনো নেতৃবৃন্দ, কোনো কর্মী তারেক রহমান সম্পর্কে, বিএনপি সম্পর্কে অশালীন কোনো মন্তব্য, বক্তব্য দিয়েছেন, নট সোশ্যাল মিডিয়া, ওপেন ওরাল, তাহলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি উনি বলুন। জি না, আমি তো সেই কথা বলছি না, আমি বলছি উই হ্যাভ সিন ইন দ্য টিভি। কিন্তু শিবিরকে জবাই করো, ধরো, তারপরে জঙ্গি, জেএমবি, যত ভাষা আছে সবই কিন্তু বিএনপি ইউজ করছে। একাডেমিক একটা ডিসকাশন। মিলন ভাইকে আমি রেসপেক্ট করি অনেক, আমাদের অনেক সিনিয়র। এই যে আজকের যে পিয়ার পদ্ধতি, এটা তো ইন্টারন্যাশনাল একটা ইস্যু, এটা একাডেমিক ইস্যু। ডেমোক্রেসির বিউটিটা তো এইটাই যে আমার ওপিনিয়ন আমি দেব। আমরা যখন কেয়ারটেকার সরকারের কথা অধ্যাপক গোলাম আজম সাহেব বলেছিল, তখন তো এটার ব্যাপারে এই তো বিএনপি রিয়েক্ট করেছিল, এটার ব্যাপারে অনেকেই করেছিল, কিন্তু বাংলাদেশে সবচেয়ে পপুলার ইস্যু। সুতরাং আমরা পিয়ার পদ্ধতি বলছে বলে আমাদেরকে দমন করতে হবে, তাহলে তো সে ফ্যাসিবাদী ভাষায় রয়ে গেল। আমরা তো সেটি চাই না, বরং কাউকে খুন করতে হবে, দমন করতে হবে, তাদেরকে পাকিস্তান পর্যন্ত। এই যে সালাউদ্দিন টুকু, সে বলছে জামাতকে আমরা জাহান্নাম পর্যন্ত তাড়াব। হোয়াট মিন? এটা তো ফ্যাসিবাদী ভাষাই তো এগুলো শুনেছিলাম। এগুলো কেন হবে? আমরা তো সেটা চাচ্ছি। ছোট্ট প্রশ্ন করতে পারি যে উনি যে ইস্যুটা বললেন সেই জায়গাটাতে, উনি যেটা বললেন যে আমরা দেখেছি, আমরা তো আসলেই দেখেছি হচ্ছে গিয়ে ছেলে পেলে বলেছে। এখন জাস্ট মানে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, আমি ঠিক জানি না, সো আপনি যদি একটু না অভিযোগ, সরি স্যার, আপনাকে অভিযোগটা ক্যাটাগরিক্যালি না না আমি জানতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি জাস্ট আমি সেটা হচ্ছে আমার জানার জায়গাটা হচ্ছে যে এই যে ধরেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা এই যে ছাত্র হলগুলো, এগুলোতে যে কমিটি, এখানে শিবিরের কর্মী কারা, এটা কি আপনারা ওপেন করেন বা প্রকাশ করেন? সেই লিস্টটাকে আমরা জানি, যেমন ওনাদের দলের যদি কেউ বলেন আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি। এটা জাস্ট আমার জানার ইচ্ছা। শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াতে ছিলেন না? পুরো কমিটির কথা বলছি। আপনি সাইদ কায়েমকে ছিলেন না? কমিটির কথা বলছি। আমি কমিটি এন্ড অ্যাক্টিভিস্টের কথা বলছি। সব ওপেন। আচ্ছা ঠিক আছে, আমি ওটাই জানতে চাচ্ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে আমি স্যারকে তো না না আমি আপনাদের মেইন লিডারদের কথা বলছি না, আমি আপনাদের মূল নেতাদের কথা বলছি না, আমি বলছি যে আপনাদের যে কর্মী আছে প্রত্যেকটা হলগুলো যদি থাকে, বিগত দিনে এটা ছিল না। এখন আছে কিনা আমি সেটা আবরারকে খুন করেছে নামাজ পড়ার কারণে, কোরআন রাখার কারণে, এখন আছে কিনা? হ্যাঁ ওপেন। আচ্ছা, এখন আপনাদের সেই লিস্ট না, এই জায়গাটিতে আমি ফরাদকে বলবো যে আপনাকে যেন কমিটিগুলো না না আমি বলছি এই যে আলোচনাটা আসলেন, সেই আলোচনা যেহেতু এইগুলি হচ্ছিল, ইন দিস কেস জাতীয় সমাবেশে যদি বিএনপি সদ্য এক মঞ্চে থাকতো তাহলে কি এটা ভালো হতো না? আমরা সে আশা ছেড়ে দিতে চাই না, বরং আমরা একসাথে হয়ে যাবো। কোনো অবশ্যই আমি দেশ গড়ার সাথে আমরা একসাথে হয়ে যাবো, কিন্তু দল আলাদা আলাদা থাকবে, মত আলাদা। আমি আপনার কাছে জানতে চাই, মানে এই যে পরিস্থিতি আমরা দেখছি, বিএনপি, জামাত,
এনসিপি ইভেন ইসলামী আন্দোলনকেও আমরা এখন আর বাইরে রাখতে পারি না, তারাও একটা স্টেক, তারাও যেহেতু একটা হয়তো বড় একটা জোট টোটে আলাপ আলোচনা চলছে, যেভাবে এখন ওকে ঘায়ালি করে কথা বলছে এবং প্রকাশ্যে এটি আমরা এখন সভা সমাবেশে হয়তো বিএনপি জামাত এখন কেউ অতটা বলছে না, কিন্তু আশপাশ থেকে কিন্তু বলছে, একদম যা তা বলছে, যেগুলো হয়তো টকশোতে আমাদের বলার সেই শব্দ আমরা ব্যবহার করতে পারছি না। এই যে পরিস্থিতি আমরা এর মধ্যে দেখলাম আজকে একটি মানে পালন হয়েছি বা হয়নি, এটি হরতাল কিন্তু ছিল আজকে। আপনি আওয়ামী লীগ ছাত্রলীগের ডাকে একটি হরতাল, মানে এই যে ডাকলো হরতালটা, এই যে হরতাল পালন হয়েছে কি হয়নি সেটি পরের কথা, এই যে হরতালটি ডাকলো মানে এই সুযোগটা কি এই দলগুলো মিলে করে দিচ্ছে কিনা আমি সে উত্তর জানবো। স্যার তবে দর্শক তার আগে নিচ্ছে আমরা ছোট্ট একটি বিরতি, ফিজিক্যাল পরে সঙ্গেই থাকুন। ফিরলাম বিরোধের পরে কথা বলছিলাম সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। আমরা ছিলাম শাহসার, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে পালন হোক বা না হোক, আজকে আওয়ামী লীগ ছাত্রলীগ রাজনীতি নিষিদ্ধ যাদের আর কি একটি হরতাল ডেকেছিল আজকে, কিন্তু এই যে হরতাল ডাকলো মানে রাজনীতিতে আবার একটি জায়গা করে নেওয়ার চেষ্টা শুরু হয়েছে ইতিমধ্যে, এটি তো আমরা বলতে পারি নাকি তারা কতটুকু? অবশ্যই বলতে পারি, আপনি সুযোগ দিবেন, এই সুযোগটা মানে কারা দিচ্ছে, কি হচ্ছে আসলে? এখানে কয়েকটা ব্যাপার আছে যে এখানে যেটা আমরা শুরু থেকেই যে ব্যাপারটা নিয়ে কথা বলছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যু বিষয়ে ডিফারেন্স থাকতে পারে, এটা স্বাভাবিক, ইন্টারেস্ট থাকতে পারে, সব রাজনৈতিক দল তার একসাথে ক্ষমতায় যাবে না, সো সেটা নিয়ে আপনার হচ্ছে গিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু দেয়ার আর সাম বেসিক প্রিন্সিপালস অফ ডেমোক্রেসি, যে আমরা কনফ্রন্টেশনে যাব না, আমরা কনসেনসাস বিল্ড করার চেষ্টা করব, আমরা ভায়োলেন্স ইস্যু করব না, আমরা হচ্ছে গিয়ে সেই জায়গায় ডিসকাশনে যাব, আমরা এক্সপ্লোসিভ রেটরিক ইউজ করব না, আমরা শিষ্টাচারটা, দিজ আর সাম বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ ডেমোক্রেসি। এইটা যদি বজায় রেখে আপনি ইস্যু ভিত্তিক, যেমন পিয়ার নিয়ে আমি এখন বলবো না, আপনি হয়তো পরে ইস্যু করবেন, সো এখন আমি কিছু বলছি না, সেটা নিয়ে দেয়ার মাস্ট বি সাম ডিসকাশন, সেই ডিসকাশন আপনি ইস্যু করতে পারেন, কিন্তু ব্যাপারটা যখন এইটাই চলে যাবে যে পিয়ার চাইলে আপনি এইরকম বা পিয়ার না চাইলে আপনি এইরকম, সেই সময় আপনি হচ্ছে গিয়ে ওই ডিভিশনটা তৈরি করে দিচ্ছেন, আপনি কনসেনসাসের বলে, এবং যখনই আপনি কনসেনসাসের বদলে কনফ্রন্টেশনে চলে যাবেন তখনই কিন্তু হচ্ছে কি আপনি অপরচুনিটি করে দিচ্ছেন। এখানে একটু আমি আপনাকে আরেকটা প্রশ্ন যুক্ত করে একটু পিয়ার নিয়ে একটু বলি। আমি যত জানি এটা নিয়ে আপনিও কাজ করছেন, ঐকমত্য কমিশনের বেশ কিছু আপনারা কাগজপত্র তৈরি করছেন, গবেষণা করছেন, এটা আমি যতদূর জানি। আপনার কি মনে হয় মানে এই বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির ভোট অনেক বেশি, কোনো সন্দেহ নাই, আমি যেটা বিশ্বাস করি জামাতের চেয়ে এনসিপির চেয়ে, আমি সেটাই আমরা ধরছি, তাহলে বিএনপি কেন পিয়ার চাচ্ছে না? মানে ভোট তো যে দিবে পিয়ার হলেও দিবে, পিয়ার না হলেও দিবে, তাহলে ভোটের ডিস্ট্রিবিউশনটা কি, এইটা তো ইম্পর্টেন্ট। এখানে কয়েকটা ব্যাপার আছে, যেমন আমি আপার চেম্বারে পিয়ার, এটাকে আমি স্ট্রংলি সাপোর্ট করি, স্ট্রংলি এন্ডোর্স করি, এবং সেইখানে আপার চেম্বারে পিয়ার থাকা উচিত। লোয়ার চেম্বারে পিয়ার আমি স্ট্রংলি রিজেক্ট করি। রিজেক্ট করার আমার কারণগুলো হচ্ছে সিম্পল, আপনার যদি খুব স্ট্রং লোকাল গভর্নমেন্ট থাকতো, যদি সে স্ট্রং লোকাল গভর্নমেন্ট কনস্টিটিউয়েন্সি সাপোর্ট দিতে পারতো, তাহলে আপনি চিন্তা করতে পারতেন যে, কারণ এখনও বাংলাদেশের এলাকাগুলোতে আপনার হচ্ছে গিয়ে কনস্টিটিউয়েন্সি সাপোর্ট দেওয়ার ব্যাপারটা ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে যে পিআরএ, এবং এইটা হচ্ছে আমার কাছে খুব টেকনিক্যাল জিনিস, যে জিনিসটা আমি যারা পিআরের কথা বলছেন তাদের কাছে আমি জানতে চাই। প্রথমত আপনারা পিআর চাচ্ছেন, খুব ভালো কথা, আপনারা কি ওপেন লিস্ট চাচ্ছেন না ক্লোজ লিস্ট চাচ্ছেন? যদি ওপেন লিস্ট বা ক্লোজ লিস্ট চান, কেন চাচ্ছেন, কেন ওপেন লিস্ট চাচ্ছেন, কেন ক্লোজ লিস্ট চাচ্ছেন, কেন আপনারা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বা মাল্টি মেম্বার ডিস্ট্রিক্ট যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সেইটা চাচ্ছেন না, কেন আপনারা পার্টি লিস্ট প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাচ্ছেন? আমার এই প্রশ্নগুলোর উত্তর দরকার, কারণ এটার উত্তরের উপরে ডিপেন্ড করবে যে এই যে বললাম যে কনস্টিটিউয়েন্সির যে ব্যাপারটা, এবং হচ্ছে গিয়ে একটা রাজনৈতিক দলের নেতা উনি তার পছন্দসই লোককে নমিনেশন দিতে পারবেন না ভোটার চুজ করতে পারবে, সেইটা ডিপেন্ড করে। এই প্রশ্নগুলোর উত্তর তো আমার লাগবে। আমরা সেগুলো একটু জানি আপনার কাছ থেকে। উচ্চকক্ষেরটা বলছিলেন স্যার, সেটি স্যারও চাচ্ছেন, সময় চাচ্ছেন, নিম্নকক্ষের স্যার তো 50% অন্তত মানা হলো, কিন্তু বিএনপি তো বলছে যে উচ্চ কক্ষে হলেও আমরা তাহলে এটা মানি, এটা সালাউদ্দিন সাহেব বলে দিয়েছে। সুতরাং আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে, বিগত দিনে তো পিআর ছিল না, কিন্তু বাংলাদেশের ভোট ছিল, দিনেরটা তো রাতে হয়েছে। সুতরাং একটা পদ্ধতির মাধ্যমে যদি আমরা ফ্যাসিবাদকে রুখতে পারি, যদি আমরা একটা কালো টাকা সরাসরিকে রুখতে পারি, যদি আমরা হিংসাত্মক যে রাজনীতি এই জায়গাকে রুখতে পারি, তাহলে এই বয়ান ওপিনিয়ন তো থাকতেই পারে। স্যার যেটা বলেছেন আমি এগ্রি করি,
এটা ডিসকাশন হতে পারে, কিন্তু এটি নিয়ে দমনের রাজনীতি, ভাষাগত এই সংস্কৃতিটা আবার ফিরে না আসুক। আমরা তো এটা এখনই বলছি না যে এটা এখনই না হলে এটা এইভাবে দমন করা, আলোচনা হতে পারে। আর আলোচনা যেহেতু ইতিমধ্যে খুব অল্প সময়ের মধ্যে এটা খুবই পপুলারিটি লাভ করেছে এবং বাংলাদেশে সরওয়ার্দী উদ্যানের এই সমাবেশ ছিল তার সবচেয়ে বড় প্রমাণ। আমরা আবার আসবো একবার। মিলন ভাই, নিম্নকক্ষের বিষয়ে আমরা খুব বেশি চাপাচাপি দেখলাম কারোর মধ্যে নেই, মানে উচ্চকক্ষের মধ্যে কিন্তু সবাই চাচ্ছে। উচ্চকক্ষে হলে কি সমস্যা আপনার কি মনে হয়? শুনুন, পিআর পদ্ধতি যেটা উনি শেষ করলেন, সেখানে সেগমেন্টেশনের রিপ্রেজেন্টেশন পিআরে কারা হবে সেটা তো আপনি জানতে হবে। উচ্চকক্ষে পিআর দেওয়ার কারণটা কি? প্রফেশনালস, পেশাজীবী বা আপনার কালচারাল এনি লেখক, কবি, সাহিত্যিক সকলের একটা গ্রুপ অফ পিপল রিপ্রেজেন্ট করবে আপার হাউসে। সেটার জন্যই তো আপনি পিআরের কথা বলছেন। তা সেই জায়গাটায় কি লিস্ট আপনি দিচ্ছেন? না, কিন্তু সেটা যদি আপনি পিআর না হয়, ওই একইভাবে যদি সংসদ সদস্য যারা তাদের মতো করেই হয়ে যায়, তাহলে তো এখন বিএনপি যতগুলো আসন পাবে উপরে সেই সমান হয়ে গেল না? না, বিএনপি লোয়ার হাউসে যে আসনগুলো পাচ্ছে সেটার উপরে যে মহিলা আসন যেভাবে দিচ্ছে, ঠিক সেইভাবে আমরা বলছি যে পিআর সেখানে লেট আস চুজ আওয়ারসেলফ। কিন্তু পিআর যদি আপনার এই ভোটার রাইটসের উপর হয়, তাহলে কিভাবে তারা লিস্ট করবে? এটা কি কোনো কিছু বলা হয়েছে? আর পিআর পদ্ধতি ইজ নট দ্য বেস্ট পদ্ধতি। আপনি ইউনাইটেড স্টেটসে দেখুন না কেন, লেজিসলেটরের সাথে ভার্সেস প্রেসিডেন্ট এক্সিকিউটিভ পাওয়ারের যে ডিফারেন্স রয়েছে, যেভাবে কন্ট্রোল করে, বা জুডিশিয়াল যেভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করে, সেই পদ্ধতিটা ছেড়ে যে পিআর পদ্ধতি ইজ নট ওয়ার্কিং গুড, এফিশিয়েন্টলি করছে না। আর এটা ক্লারিফাইটা কেউই করছে না যে কিভাবে এটা ঐক্যমত কমিশনের সমাধানে যেতে পারেন, আমরাও পারবো না এখানে, নিশ্চয়ই এটি একদম বোঝাই যাচ্ছে। একটু আমরা অন্যদিকে যাই একটু। আমি জাস্ট একটু একদম 30 সেকেন্ডে বলেন। 30 সেকেন্ড, মানে এখানে কিন্তু একটু বোঝার ভুল হচ্ছে। উচ্চকক্ষে কিন্তু যখন পিআর হচ্ছে, সো পিআরটা যদি হচ্ছে গিয়ে পার্টি সিস্টেম হয়, কারণ আপনি দেখেন যে বাংলাদেশের সবচেয়ে যেটা বড় সমস্যা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে যদি দেখেন, ফার্স্ট পাস দ্য পোস্টে আপনি খুব ইজিলি আপনি দেখেছেন 2/3 মেজরিটি পাওয়া গেছে এবং দুইবারই সেটা একটা সমস্যা তৈরি করেছে। আপার চেম্বারে আপনি যদি ওই ভোটের মানে আসন সংখ্যার ভিত্তিতে দেন, তাহলে 2008-এর যে ইলেকশনটা হয়েছে সে অনুযায়ী কিন্তু আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের বাতিল হওয়া ঠেকাতে পারতাম না। আমি রিপ্রেজেন্টেশন কিভাবে দিবেন? আমি বলছি সেটা লিস্টটা সেটা নিয়ে কিন্তু ডিসকাশন হয়েছে মিলন ভাই। হ্যাঁ, বলেন। যেটা হচ্ছে যে দুইটা ইস্যু আছে। একটা যদি হচ্ছে কি আপনি ক্লোজ লিস্টে আসেন, তাহলে পার্টিগুলো আগেই নাম দিয়ে দিবে যে এই 100 জন 1 2 3 4 এই 100 জন হচ্ছে কি আমার প্রার্থী। সো আপনি যখন জিতবেন 40টা বা 30টা যেটাই হোক, আপনি সেখান থেকে হচ্ছে পিক করবেন। এটা আপার হাউসের কথা, এটা আপার হাউস, লোয়ার হাউস না। লোয়ার হাউসে আমি ওটার সাথে এটি আছে, সমাধান হবে না, এটি সমাধান হবে না, সেটা আলোচনা এসে হয়তো এক পর্যায়ে হয়ে যাবে। এটি সমাধান নেই এখানে। হাউস মেনে নিলে হয়তো উনি একটু একটু দৃষ্টিকোণে জানতে চাই। সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড নো না আমি আপনার তো তাহলে না 100 উপরে 100 উপরে দেশে কিন্তু 133টা রাষ্ট্রের মধ্যে রিফর্ম এ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যাই। মিলন ভাই, গত 5 মাসে কমিশন করে নাই। লেটস চুজ দ্য বেস্ট। সেই ডিসকাশনে তো আমরা নাই, আমরা যেখানে আছি না, আমরা এই ভঙ্গুর থেকে যখন আমরা স্টার্ট করব, সো লেটস চুজ দ্য বেস্ট। সেই ডিসকাশন মিলন ভাই, আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। গত 6 মাসে এটি ঐক্যমত কমিশনে পারেনি, এখন আমরা সেই 1 ঘন্টায় পারবো না। একটু জানতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছে যে ফেব্রুয়ারিতে তিনি নির্বাচনের আশা করছেন। তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হয় বলে আমরা আশা করছি। এখনো আশা মানে কেন, কনফিডেন্সটা কেন পাচ্ছে না বিএনপি? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা তো ঘোষণাই দিয়েছে প্রধান উপদেষ্টা। আপনি দেশের সার্বিক পরিস্থিতি দেখছেন না, সেই জায়গায় তো উনি আশা করছেন, কিন্তু এই গভর্নমেন্ট কি রেডি? এই প্রশ্ন কি এখন উঠছে না? আপনি হাটে ঘাটে বাটে যে কোন লোককে জিজ্ঞেস করে দেখুন না কেন, আজকে সরাসরি বলেছে যে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সেই জন্যই তো একদিনের ঘটনা 2 দিন পরে মিডিয়াতে আসার পর আমরা দেখতে পাই। আপনি কি দেখেন এই জামাতের আমির বলেছে যে নির্বাচন করা কি সম্ভব এদের দ্বারা? কে না বলছে? এনসিপি বলছে, সকলেই বলছে, যারা এক মঞ্চে তারাই তো সবাই বলছে। এখন তারেক সাহেব বলছে যে ইয়েস উই আর সেইং ইট। কি বলছেন উনি? উনি বলছেন জনগণ বলছে, লোকজন বলছে, সেটা আমরা দেখছি, সেটা বলেছেন উনি। জি হ্যাঁ স্যার, পাবলিক পালসের কথা বলছেন। বিএনপি মহাসচিব এখনো মানে তিনি খুব যে আত্মবিশ্বাস পাচ্ছেন না ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে, কি কারণ? একটি যেটা হতে পারে যে আমার কাছে যেটা মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে ঘটনাগুলো ঘটছে এটা যদি আবারও কনফ্রন্টেশনের দিকে চলে যায়, তাহলে হয়তো সেই ভয়টা উনি পাচ্ছেন। এবং এই কারণে আবারও জাস্ট হচ্ছে গিয়ে রিকোয়েস্ট মিলন ভাই যে আপনি যদি সংস্কার, কারণ আপনারা বিএনপি ইজ অ্যান আপার হ্যান্ড পজিশন। আজকে যদি আপনারা বলেন যে আমরা আপার হাউসে পিআর মেনে নিচ্ছি, কথার কথা, তাহলে কিন্তু এই যে এই লোয়ার হাউসের পিআর, ওনার কথা পরিষ্কার, এইটার ওই গুরুত্ব থাকবে না। আপনারা উইল লিড দ্য এফোর্ট
রিফর্মের এফোর্টটা, অ্যান্ড দেন আপনারা খুব ক্লিয়ারলি পুশ করতে পারেন যে এখন আমাদের ইলেকশনে যেতে একই হবে। কথা, ওনার লোহার যে মানুষ, তারপর আপনার নিয়ে ডিসকাশন হবে। রেজাল্ট ভাই, একদম শেষ প্রশ্ন। রেজাল্ট ভাই, আপনাদের শেষ প্রশ্ন। বিএনপি মাঝে মাঝেই বলে এবং খুব খোলামেলাই বলে যে জামাত নির্বাচন পেছাতে চায় বা জামাত পিছনে কিছু মানে নাড়াচাড়া করছে যাতে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়, এটি কতটা মানে সত্যি ঘটনাটা? যে ছোট্ট করে বলবেন। আগামীকালকে ইলেকশন হয় একমাত্র জামাতে করতে পারবে, কারণ 300 আসন প্রার্থী ঠিক করা আছে। বরং যারা ইলেকশন বেশি চায় বা বারবার বলছে, বিএনপির তো অনেক না, প্রার্থী আছে। সেটাই বলছি, ঘোষণা করুক, তারপরে দেখেন যুদ্ধটা কি হয় আর কি। সুতরাং আমাদের বক্তব্য একটাই, সেটি হচ্ছে সংস্কার বিচার এটি দৃশ্যমান হয়ে নির্বাচন হতে হবে। সে ব্যাপারে ডেট যেটি আছে, আমরা মনে করি যে গতিতে অগ্রসর হচ্ছে। সরকারের অনেকগুলো মৌলিক ব্যর্থতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় কিন্তু এখনো ফ্যাসিবাদীরা আছে, এবং সরকারের এখন তো বলে শস্যে ভূত কিনা। সুতরাং সেই জায়গাগুলোকে আমাদের ইউনুস সরকার আইডেন্টিফাই, এটা বিপ্লবী সরকার কিন্তু। সুতরাং সেই জায়গায় এখানে এইরকম মেনু নীতি দিয়ে আপনি একটা ইলেকশন করবেন, খুবই ল্যাঙ্গুয়েজগত সফিস্টিকেট আপনি ওয়ার্কে জানাবেন, এটা হবে না। বরং আপনাকে এগুলো নিয়ন্ত্রণ করে বিচার, সংস্কার, জুলাই সনদ এগুলো বাস্তবায়নের মধ্যে দিয়ে আমরা এখনো মনে করি, স্ট্রংলি বিলিভ করি যে নির্বাচন সম্ভব। কিন্তু সরকারের গতি প্রকৃতি দেখে এই সন্দেহটা না, আমরা প্রত্যাশা করি স্বাভাবিক। সরকারের নির্ধারিত সময় যে ঘোষণা করা হয়েছে সে সময় নির্বাচন হবে, তার আগে বিচার, সংস্কার, অন্যান্য প্রত্যাশিত যে বিষয়গুলো সেগুলো সরকার যেগুলো গুরুত্ব নিয়ে দেবে। আলোচনা এখন হচ্ছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম তিনজন অতিথির সঙ্গে, নানানভাবে মত দ্বিমত তর্ক বিতর্ক থাকলেও সবাই একটি জায়গায় কিন্তু একমত যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সেটি যাতে ঠিকঠাক মতো হয় এবং তার আগে প্রত্যাশিত কিছু সংস্কার, বিচার কিংবা নতুন বাংলাদেশের বন্দোবস্ত সেটি যাতে ভালোভাবে টেকসইভাবে এগোয়, সেটি কিন্তু সবাই বলছেন। আমরাও সেই প্রত্যাশা করছি এবং সেই প্রত্যাশা আজকের মধ্যে শেষ করছি। শুভরাত্রি।